আচ্ছা, আজকে আমাদের পিএইচপির ক্লাস নাম্বার 7। আচ্ছা, আজকে যে বিষয়গুলো আমরা শিখবো, আর শেখার পূর্বে তোমাদের একটা জিনিস দেখাই আমি। এখানে একটা গ্রাফ আছে, দেখো নিচে দেখতে পাচ্ছ তোমরা গ্রাফটা। এটা হচ্ছে আমার 2019 সাল এবং এই যে 20 সাল এখানে লেখা আছে, একটা রিপোর্ট দেখাচ্ছে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইনকামের পরিমাণটা। এই যে দেখো এখানে দেখাচ্ছে 2019 সাল এত ছিল, ঠিক আছে? সম্ভবত বিলিয়ন ডলার হবে, এরকম এরকম কিছু হবে, আমার এটা মনে নাই অ্যাকচুয়ালি। এই যে দেখো অক্টোবর 2019 ছিল এটা, আর জানুয়ারি 2020 ছিল এটা, দেখো। তারপরে এই যে করোনা ভাইরাসের কারণে কমে গিয়েছিল ইনকামটা ফ্রিল্যান্সিং এর খাতে বাংলাদেশে। ওই যে এপ্রিল 2020 দেখো কত কমে গিয়েছিল, তারপর আস্তে বেড়েছে। এবং লাস্টে দেখো, লাস্টের মাসগুলোতে কত বেড়ে গেছে, মানে কত সময়ের চাইতে অনেক ছাড়িয়ে গেছে ইনকামটা। দেখছো কি? 1832। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 1832 দশমিক কত 63, মানে এত ইনকাম বেড়ে গেছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। করোনা ভাইরাসের আমাদের, মানে করোনা ভাইরাসের কারণে প্রাথমিক অবস্থায় কমে গেলেও লাস্টে কি হয়েছে, ফ্রিল্যান্সিং এর ইনকামটা মানে পূর্বের বছর তুলনা চাইতে আগে 17, 18, 19 চাইতে অনেক বেশি বেড়ে গেছে। দেখো এই যে এটা লাস্টের দিকের, এটা ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর দিকের হিসাব এটা। এই বারটা লাস্টের বার দেখতে পাচ্ছ এটা। তো তোমাদের আরেকটা বিষয় বলি, জাস্ট বলি, আমরা ক্লাস এখন শুরু করব। আমরা দেখাচ্ছি যে একটা প্রশ্ন আসে অনেক সময়, ঠিক আছে, ফ্রিল্যান্সিং থেকে এত আয় করা যায়, তাহলে দেশে এত বেকার কেন? আজকে তোমাদের ক্লাস 7, পিএইচপি ক্লাস 7। আজকে যে বিষয় তোমাদের শিখাবো সেটা হচ্ছে পিএইচপি কনস্ট্যান্ট, পিএইচপি অপারেটরস গুলো শেখানোর চেষ্টা করব। অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন অপারেটরস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটরস এবং অ্যারে অপারেটরস। এই যে অপারেটরসগুলো দেখতে পাচ্ছ এখানে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। এগুলো ডিরেক্টলি মানে প্রচুর ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমে আমরা দেখবো পিএইচপি কনস্ট্যান্টস। এর আগে আমরা দেখেছিলাম পিএইচপি ভেরিয়েবল। এই ভেরিয়েবলের সম্পূর্ণ বিপরীত হচ্ছে পিএইচপি কনস্ট্যান্ট। ভেরিয়েবল হচ্ছে যে, আর বলছে একটা পাত্রের মতো, যেখানে কি হয়, প্রতিনিয়ত মান পরিবর্তন হয়। এই পাত্রে তুমি যে কোনো কিছু রাখতে পারেন বলেছিলাম, দুধ, পানি, তেল। তো এই পাত্রে দেখা যাচ্ছে বারবার এই জিনিসগুলো পরিবর্তন হয়, মানগুলো পরিবর্তন হবে। অর্থাৎ কনস্ট্যান্ট মানটা হচ্ছে অপরিবর্তনশীল। এখানে তথ্য ধারণ করে কনস্ট্যান্টটাও, কিন্তু এই মানটা হচ্ছে স্থির থাকে, অপরিবর্তনশীল। তো দেখি পিএইচপির ক্ষেত্রে কনস্ট্যান্টটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে কাজ করে। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এই যে সিনট্যাক্সগুলো তোমাদের পড়াচ্ছি, হ্যাঁ, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এরকম অপারেটর, একবার বুঝে ফেললে প্রোগ্রামিং কত মজার বিষয় বুঝতে পারবে। কিন্তু মুখস্থের বিষয় না, এখানে একবার বুঝে ফেললে লক্ষ লক্ষ হাজার হাজার লাইন তুমি কোড লিখবা, এবং যে যে ধরনের সফটওয়্যার তোমার ইচ্ছা সেরকম কিন্তু তৈরি করতে পারবে। আসলে সিনট্যাক্সগুলো বুঝতে হবে, এই বিষয়গুলো যে বোঝাচ্ছে এগুলো বুঝতে হবে। আচ্ছা চলো দেখি। পিএইচপি কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টস আর লাইক ভেরিয়েবলস, হ্যাঁ, এক্সেপ্ট দ্যাট ওয়ান্স দে আর ডিফাইন্ড বাই দ্য ক্যান নট বাই চেঞ্জ অর আনডিফাইন্ড। ঠিক আছে, চেঞ্জ হবে না তাই বলছে কনস্ট্যান্টটা। পিএইচপি কনস্ট্যান্ট হচ্ছে একটা নেম, যে একটা সিম্পল ভ্যালু বহন করে। হ্যাঁ, তো এখানে কোনো ডলার সাইন দিতে হয় না। এখানে ডলার সাইন দেখছো তোমরা, এরকম কোনো ডলার সাইন তোমার দিতে হয় না। তো পিএইচপি যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের সামনে এই ডিফাইন নামের একটা ফাংশন ব্যবহার করতে হয়। ডিএফআই, ডিফাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এই ফাংশনটি ব্যবহার করতে হয়। তো প্রথমে ডিফাইন দিয়ে কনস্ট্যান্ট, মানে সেই কনস্ট্যান্টের নাম দিতে হবে। এরপর তোমার
এখানে ভ্যালু ডিক্লেয়ার করতে হবে, সেই কনস্ট্যান্টের ভ্যালু যে কি শো করবে সে। হ্যাঁ, আর এটা তো বলেছে কেস ইনসেনসিটিভ, অর্থাৎ ছোট হাতের বড় হাতের এই বিষয়টা যদি এড়িয়ে যেতে চাও এখানে ট্রু আর ফলস লিখতে হয়, এটা তোমাদের পরে বুঝিয়ে দিচ্ছি। তো চলো আমরা ডিরেক্টলি দেখি যে কিভাবে কনস্ট্যান্টটা কাজ করে বা কনস্ট্যান্ট কিভাবে লিখতে হয়। ওকে, তা আমরা আমাদের ডিরেক্টলি সার্ভার লোকাল হোস্টে চলে যাই। এখানে গেলাম, আমাদের সি ড্রাইভে গেলাম, জ্যাম্পে গেলাম, এসি ডক্সে গেলাম, আমাদের এই যে পিএইচপি টিউটোরিয়াল এখানে গেলাম, index.php এখানে আসলাম। আচ্ছা একটু বড় করে দিই, এটা মনে হয় ছোট হয়ে গেছে। আচ্ছা একটু কেটে দিই, একটু বড় করে দিই, ঠিক আছে এটা। আচ্ছা দেখো আমরা কনস্ট্যান্ট কিভাবে করবো, প্রথমে তোমার পিএইচপি ফাইলে ঢুকলাম, এখানে জাস্ট লিখতে হবে ডিফাইন, ডিইএফআই ডিফাইন, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মানে এই ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করার পর এখানে তুমি একটা কোটেশন দিলা, এখানে এখানে কমা দিলাম, আবার এখানে আরেকটা কোটেশন দিলাম। প্রথম কোটেশনের ভিতরে তোমার উল্লেখ করতে হবে সেই কনস্ট্যান্টের নাম। হ্যাঁ, ধরো এখানে গিয়ে আমি লিখলাম গ্রিটিংস, হ্যাঁ অভিনন্দন। এখানে যে গিয়ে মানে এটা এটা হচ্ছে যে কনস্ট্যান্টের নাম। হ্যাঁ, আর কনস্ট্যান্টের ভ্যালুটা কি হবে, মানটা কি হবে, এখানে দিয়ে দিতে হবে। আমি লিখলাম ওয়েলকাম টু সোহেল srit.com লিখে দিলাম, ওয়েলকাম টু সোহেল srit.com। আচ্ছা এখন দেখো এটা যে আমি ইকো করতে চাই, দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো, এটা ইকো করতে হবে, ইকো করে লিখতে হবে ঠিক যেভাবে আছে গ্রিটিংস, ইকো গ্রিটিংস। আমি যখন এই নামটাকে এখানে ইকো করব, শো করব গ্রিটিংস নামটা, অটোমেটিক্যালি এটা শো করবে ওয়েলকাম টু sohelesrai.com। কারণ হচ্ছে এই যে কনস্ট্যান্ট আমি ধরেছি আর মানটা একবার ডিফাইন করে দিচ্ছি, এটা অপরিবর্তনশীল, ঠিক আছে, এই মানটা সে শো করবে। এই এটা কনস্ট্যান্ট কল করলে এই মানটা সে শো করবে। চলো দেখি আমার শো করছে কিনা। এটা হচ্ছে রুলস লেখার। আমি এখানে ইয়েতে গেলাম, ব্রাউজারে গেলাম, গিয়ে লিখলাম লোকাল হোস্ট, লোকাল হোস্ট, এখানে লিখলাম পিএইচপি টিউটোরিয়াল, আমাদের যে ইয়ের নাম, ফোল্ডারের নাম। আচ্ছা একটু সময় নিচ্ছে, প্রথম অবস্থা অনেক সময় ওই সময় নেই অনেক সময়। আচ্ছা আমাদের ইয়ে চালু করা নাই এই জন্য সময় নিচ্ছে, সার্ভার চালু করা নেই আমাদের, জ্যাম্প চালু করে নাই, জ্যাম্পে ক্লিক করে দিলাম। হ্যাঁ এই দেখো সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে, আমি জ্যাম্পে আসলাম, এখানে চালু করে দিলাম, এখন পাবে দেখো এই যে এখানে আনএবল টু কানেক্ট দেখাচ্ছে, কারণ আমাদের সার্ভার চালু করা ছিল না। রিলোড করলাম, এই চলে আসছে ওয়েলকাম টু sohelesrit.com, ঠিক আছে। অর্থাৎ আমাদের কনস্ট্যান্টের যে ভ্যালু সেটা শো করছে, মানে আমাদের লেখা ঠিক হয়েছে। হ্যাঁ এর বিষয়। এখন দেখো আমাদের এখানে একটা বিষয় আছে, আমরা এইভাবে শো করেছি। হ্যাঁ, তো অনেক সময় হয় কি যে ধর আমি এখানে লিখেছি জিটা বড় হাতে দিয়েছি গ্রেডিংসে, আর এখানে ইকো করলাম ছোট হাতের। হ্যাঁ, তার নামটা ভিন্ন হয়ে গেল না, এর কেসটা কি বড় হাতের আছে জিটা, আর এখানে জি ছোট হাতের দিলাম, ইকো করলাম ছোট হাতের। এখন কি হয় দেখো, আমি এখানে সেভ করলাম, এবার ব্রাউজারে গিয়ে রিলোড করলাম, দেখো কি দেখাচ্ছে ওয়ার্নিং ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট গ্রেডিংস। এই যে আনডিফাইন বলছি, মানে এ ডিফাইন করা নাই, এটা আগে থেকে ডিক্লেয়ার করা নাই আমার। এই গ্রেডিংসটা কোথায় থেকে আসলো, গ্রেডিংস দিস উইল থ্রোন অ্যান এরর ইন এ ফিউচার ভার্সন অফ পিএইচপি। হ্যাঁ, এবং লাইন নম্বর 4 এই যে গ্রেডিংস, কত নম্বর লাইনে, এই 4 নম্বর লাইনে, এই দেখো 4 নম্বর লাইনে এটা ভুল দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে কি করতে চাই, যেখানে ছোট হাতের লেখি, বড় হাতের লেখি, বড় হাতের ছোট হাতের মিশালে লেখি, শুধু বানান ঠিক থাকলেই হবে। যে এই কাজটা করতে চাই, তাহলে যে কাজটি করতে হবে তোমাকে একটু দেখায় তোমাদের, এইখানে গিয়ে কমা দিতে হবে, কমা দিয়ে হ্যাঁ
এখানে লিখতে হবে ট্রু, TRUE, ট্রু। হ্যাঁ, এই ট্রু লিখে দিলে কি হবে, তখন তুমি যেটাই লেখো আর ভুল দেখাবে না। তুমি বড় হাতের ছোট হাতে লেখো আর মিসিং লেখো, তাহলে কেস সেন্সিটিভ, যেটা কেস মানে বড় হাতের ছোট হাতের, আপার কেস লোয়ার কেস, আপার কেস মানে বড় হাতের আর লোয়ার কেস মানে ছোট হাতের বর্ণ বোঝায়। তুমি এখানে ট্রু লিখে দাও কমা দিয়ে, তাহলে আর এখানে কি হবে না, তুমি ছোট হাত বড় লিখলে সমস্যা নেই। দেখো আমি এখানে ট্রু লেখার পরে সেভ করলাম, এখানে রিলোড করে দিলাম, দেখো চলে আসছে ওয়েলকাম টু sohelSRIT.com। আমরা তো বুঝতে পেরেছি কিভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হয় এবং সেটাকে শো করতে হয়। আচ্ছা, এটা আমরা দেখলাম, এটা দেখলাম। পিএইচপি কনস্ট্যান্ট অ্যারেস, আমরা জেনেছিলাম যে ভেরিয়েবলের ক্ষেত্রে অ্যারেস ছিল, তোমার দেখিয়েছিলাম বিভিন্ন গাড়ির নাম দিয়ে দেখিয়েছিলাম যে কার নামের একটা ভেরিয়েবল ধরেছিলাম, মানে অ্যারে ভেরিয়েবল ধরেছিলাম কার দিয়ে, এবং সেই কার অ্যারে ভেরিয়েবলের আন্ডারে বিভিন্ন কারের নাম লিখেছিলাম, যেমন BMW, টয়োটা, হ্যাঁ, তারপর মার্সিডিজ বেঞ্জ, এগুলোর নাম লিখেছিলাম এরকমভাবে। তো আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে যেমন করেছিলাম, এর ক্ষেত্রেও কনস্ট্যান্টের ক্ষেত্রে এইভাবে অ্যারে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। এক্ষেত্রে কি করতে হবে, জাস্ট আগের মতোই কাজ করতে হবে, আর ভিতরে দেখাচ্ছে যে করতে হবে, মানে ঠিক অ্যারের মতো করেই আমাদেরকে মানে একটা ডিফাইন করতে হবে, কনস্ট্যান্ট ডিফাইন করে কাজ করতে হবে। চলো আমরা দেখি, তাহলে কেটে দিলাম, তারপর সেই ফাংশনটা লিখলাম, ডিফাইন লিখলাম, এটাকে অ্যারে করতে তাহলে কি করতে হবে দেখো, তাহলে প্রথমে আমি এখানে গিয়ে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে ডাবল দিলেই হবে, এখানে কমা দিলাম, এখানে গিয়ে লিখলাম কার লিখলাম, ঠিক আছে, আর এখানে গিয়ে এই ব্র্যাকেটটা দিলাম, এই ব্র্যাকেট দেওয়ার পরে এখানে গিয়ে আমি কি করব, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে গিয়ে হচ্ছে এই যে অ্যারে ধরলাম, এটা কার নামে অ্যারে ধরলাম, ঠিক আছে, এটা হচ্ছে অনেকগুলো কারের নাম এখানে দিয়ে দিব, যে কারগুলো দরকার আছে, যেখানে প্রোগ্রাম দিয়ে দিলাম এখানে BMW, হ্যাঁ, একটা কারের নাম মনে করো যে এখানে কোটেশন দিতে হবে কিন্তু, হ্যাঁ, আলফ্রেড রোমিও, ঠিক আছে, একটা গাড়ির নাম মনে করো টয়োটা, টয়োটা, তিনটা গাড়ি হলো এখানে। এখন ধরো আমরা এখানে কি করতে পারি, নিজে সে ইকো করতে পারি, কি ইকো করবো, এটা ইকো, এবার দিতে হবে কার, হ্যাঁ, কার দেওয়ার পরে এখানে গিয়ে ধরো আমার প্রথম যেটা মান ভ্যালুটা কোনটা আছে, 0 আছে না, এটা মান হচ্ছে 0, কিন্তু তোমাদের এগুলো বলেছিলাম যে এটা কিন্তু ভ্যালু অনুযায়ী চিনে কম্পিউটার, এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 2, সিরিয়ালি যখন ধরবে, কার যখন 0 দেবে তখন অটোমেটিক কি শো করতে হবে, অটোমেটিকলি শো করতে হচ্ছে BMW। চল দেখি শো করছে কিনা, সেভ করলাম, এখানে গিয়ে রিলোড করলাম, এই দেখো BMW চলে আসছে না, কিছু তোমরা দেখতে পাচ্ছ, কেউ দেখতে না পেলে বলবা, হ্যাঁ, BMW শো করছে। এই যে আবার দেখো এখানে এসে আমি যদি অন্যগুলো শো করতে চাই, তাহলে এখানে গিয়ে জাস্ট কি করবো, কন্ট্রোল ডি চাপলাম, এখানে 1 দেব, এখানে 2 দিলাম, তাহলে অন্য যে মানগুলো আছে, এটা 1, এটা 2, অন্য মানগুলো শো করার কথা, এই দেখছো আলফ্রেড রোমিও টয়োটা চলে আসছে, ঠিক আছে, এখানে ব্রেক দিয়ে দিই, ব্রেক যদি দিয়ে দিই, এখানে ব্রেক দিলাম, তাহলে কি হবে, একসাথে না হয়ে পরে পরে হবে, এখানে গেলাম, রিলোড করলাম, এই যে তাহলে BMW, আলফ্রেড রোমিও, টয়োটা, তিনি চলে আসছে, ঠিক আছে। এইভাবে আমরা কনস্ট্যান্ট অ্যারেও, ঠিক আছে, শো করতে পারি। তাহলে আমাদের কনস্ট্যান্টের কাহিনী শেষ, ওকে। ও একটা বিষয় এখানে কনস্ট্যান্ট বাকি আছে, কনস্ট্যান্টস আর গ্লোবাল, হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে 3 ধরনের ভেরিয়েবল ছিল, তাই না, গ্লোবাল ভেরিয়েবল, তারপর লোকাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল বলেছিলাম। তো কনস্ট্যান্টের ক্ষেত্রে হয় কি, এটা অলওয়েজ গ্লোবাল, যারা আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়েছিল, ও ডিফাইন কোন কোন জায়গায় ইউজ করবা, তাই তো, আচ্ছা
খুব সুন্দর প্রশ্ন করেছো। বিষয়টা হচ্ছে যে যে ক্ষেত্রে তোমার মানটা স্থির থাকবে, হ্যাঁ, সেক্ষেত্রে মানটা কি হবে, কনস্ট্যান্ট ব্যবহার করতে হবে। যেমন মনে করো তোমার অনলাইনে ফর্ম ফিল করতে গিয়ে চাচ্ছে ন্যাশনালিটি চাই, অনেক অনলাইন দেখবে ফর্ম ফিল ন্যাশনালিটি চাচ্ছে। তো ন্যাশনালিটি কিন্তু একটাই থাকে, বাংলাদেশি। তুমি যখন বাংলাদেশের কোনো চাকরির জবে অ্যাপ্লাই করবা, তখন ওখানে অনলাইনে চাকরির আবেদন করতে গিয়ে তোমার দেখা থেকে ন্যাশনালিটি উল্লেখ করে, হ্যাঁ, জব অ্যাপ্লিকেশন হতে পারে বা কোনো অ্যাডমিশন টেস্ট হতে পারে, সেখানে ন্যাশনালিটি দেওয়ার পরে একটা ড্রপ ডাউন আসে, ড্রপ ডাউনে ক্লিক করলে শুধু বাংলাদেশ, অন্য কোনো দেশের নাম নেই। অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশের ব্যক্তিরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, মনে করো কোনো কারণে দেওয়া আছে এটা, তাহলে এক্ষেত্রে তুমি কনস্ট্যান্ট ব্যবহার করবে, যাতে মানটা স্থির, এই নামটা পরিবর্তন হবে না, কারণ ন্যাশনালিটি সবাই বাংলাদেশি হবে, এই জন্য এখানে তুমি কনস্ট্যান্ট ব্যবহার করতে পারবে। যেসব ক্ষেত্রে মান পরিবর্তনশীল না, হ্যাঁ, সেসব ক্ষেত্রেই অর্থাৎ একই মান সবাইকে ব্যবহার করতে হবে, সেসব ক্ষেত্রে তুমি কনস্ট্যান্ট ব্যবহার করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কে বুঝতে না পারলে কোশ্চেন করবো, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে গেল আটটা দেশ, তোমাদের অ্যাকচুয়ালি কনস্ট্যান্টটা গ্লোবাল কেন বলা হচ্ছে, তোমাদের দেখিয়েছিলাম ভেরিয়েবলের ক্ষেত্রে যে এইভাবে দেখিয়েছিলাম তোমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে যে আমি একটা যে ফাংশন এখানে কল করি, ফাংশন কল করলাম, হ্যাঁ, এখানে নাম দিলাম টেস্ট, নাম দিলাম ফাংশনের, এখানে গিয়ে আমি একটা ভেরিয়েবল হতে কল করলাম, হ্যাঁ, এক্স ইজ ইকাল টু, আচ্ছা এখানে হয়তো আমি দেখলাম এখানে গিয়ে এই ফাংশনের বাইরে একটা মান দিলাম। আচ্ছা কেউ একজন বন্ধ করো নাই, সাউন্ড হচ্ছে, আচ্ছা কারো মানে কারোর জন্য ইয়ে অন করা আছে, হ্যাঁ, অফ করে দাও। আচ্ছা মিঠুন ভাই এটা হয়েছে। আচ্ছা দেখো, একটা ভেরিয়েবল ধরে আমি এখানে কি করি, আগে যদি ডিক্লেয়ার করে আসি যে এক্স এর একটা মান দিলাম, ধরুন এখানে এক্স এর একটা মান দিলাম, ঠিক আছে, দেখেন এক্স ইজ ইকাল টু 5 দিলাম, আর এখানে ভিতরে ইকো করি, ইকো করলাম ইকো এক্স, এটা ছিল ভেরিয়েবলের ক্ষেত্রে, ভালো করে বুঝো, এটা ছিল ভেরিয়েবলের ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভুল প্রশ্ন হতে পারে। আচ্ছা এই যে ভেরিয়েবলের ক্ষেত্রে, ঠিক আছে, অনেকটা কনস্ট্যান্টের ক্ষেত্রে একই রকম, তোমাদের গ্লোবাল লোকালটা মনে করতে জন্য এটা করছি কিন্তু, বুঝো গ্লোবাল লোকাল তোমার মনে আছে কিনা সেটা, এখানে এটা কিন্তু লোকালি এখানে ফাংশনের ভিতরে মানে লোকালি কাজ করছে, হ্যাঁ, আর এটা কিন্তু বাহিরে গ্লোবালি আছে, আমাদের একক করে এখানে, আর এই ফাংশনটাকে কল করে এখানে টেস্ট নামে এটা কল করলাম, এখন ইরোড দেখাবে কিন্তু, কেন ইরোড দেখাবে, কারণ এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এর লোকালি কাজ করবে না, এটা মানে এখানে এই ক্ষেত্রে এটা বাইরে আছে এবং এর লোকালি এটা কাজ করবে না। তবে এখানে যদি ইয়ে করি, এর ইরোড দেখাচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স দেখাচ্ছে, হ্যাঁ, কারণ আমরা এখানে যে লোকালি দিয়ে তাহলে কিন্তু কাজ করবে, আবার এখানে কাট করলাম, এখানে লোকালি দিলাম, ঠিক আছে, ফাংশনের মধ্যে মানে লোকালি এক্স এর মান দিলাম, এখানে দিলাম, এখন দেখো করে কাজ করবে, দেখো এই যে এক্স এর মান 5 দেখাচ্ছে, বুঝলা কি, আর কিন্তু ভুল দেখাচ্ছে না, অর্থাৎ ভেরিয়েবলের ক্ষেত্রে এই লোকাল গ্লোবাল সিস্টেম আছে, বাট কনস্ট্যান্টের ক্ষেত্রে অলওয়েজ সে গ্লোবাল, তুমি ভিতরে ইকো করো আর বাইরে ইকো করো, সে শো করবে, যেমন আমি এখানে যদি কাজ করি, দেখো মনে করো, এখন তোমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে দেখাই, ভেরিয়েবলের ক্ষেত্রে মনে করো একটা ডিফাইন করলাম, ডিফাইন করার পরে কোথায় কল করব, ফাংশনের ভিতরে কল করব, তারপর দেখো ভুল দেখাবে না, ধরো এখানে গিয়ে আগের মতোই আমি এখানে গিয়ে ডিফাইন লিখলাম, এরপর এখানে গিয়ে একটা কনস্ট্যান্টের নাম দিয়ে দিলাম, নাম দিলাম হচ্ছে আগের মতোই গ্রেটিংস, গ্রেটিংস নাম দিলাম, লিখলাম ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, লিখলাম, ঠিক আছে। আচ্ছা এরপর একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন, এই ফাংশন এখানে নাম দিলাম হচ্ছে যে মাই টেস্ট, মাই টেস্ট, একটা ফাংশনের নাম দিলাম,
আচ্ছা, এখন আমরা কি করব, এই গেটিংসটাকে কি করব, এই লোকালি ইয়ে করব, মানে কল করব, ঠিক আছে, ইকো করব। ইকো করলাম, ইকো কি গ্রেটিংস, TINGS গ্রেটিংস, ঠিক আছে। অবশ্যই ফাংশনটাকে আমাদের কল করতে, ওখানে ভুল করে দিচ্ছি। আচ্ছা, আর এটি কি আমি বাইরে কল করতে হবে জানো ফাংশনের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো আমরা ফাংশন কল করলাম, এখন এই যে এটা কিন্তু আমি বাইরে করেছি, মানে কনস্ট্যান্টটা বাইরে আছে, কিন্তু আমি কি করলাম, লোকালি ইকো করলাম, যেটা ভেরিয়েবলের ক্ষেত্রে ইরোর দেখাচ্ছিল। যখন ভেরিয়েবলের ক্ষেত্রে লোকালি আমরা কি করছি, তো ইরোর দেখাচ্ছিল। বাট এক্ষেত্রে শেখানোর জন্য যে কনস্ট্যান্টের ক্ষেত্রে এখানে লোকাল আর নেই, লোকালের কোনো সমস্যা নেই, মানে অলওয়েজ সে গ্লোবাল। তুমি যেখানেই ব্যবহার করো, ফাংশনের ভিতরে ব্যবহার করো আর বাইরে ব্যবহার করো, সব জায়গাতে সে সঠিক রেজাল্ট দেখাবে, কোনো ভুল ইরর দেখাবে না। এখন দেখো আমি এখানে কি করলাম, এর ভিতরে এসে ফাংশনের ভিতরে শুরু করলাম, আর আমি যদি রিলোড করি এখানে গিয়ে এই দেখো ওয়েলকাম টু আওয়ার ক্লাস দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। এই হলো বিষয় আমাদের। তাহলে আমাদের এখানে কনস্ট্যান্টের বিষয়গুলো শেষ। আশা করি তোমরা কনস্ট্যান্ট প্রপারলি বুঝতে পেরেছো, এটা গুরুত্বপূর্ণ টার্ম। এখন আমরা আসবো আরো গুরুত্বপূর্ণ টার্ম, যে তোমাকে অলওয়েজ ব্যবহার করতে হবে বাস্তব জীবনে, পিএইচপি অপারেটরস। যদি কিভাবে কোথায় ব্যবহার করবা পিএইচপি অপারেটরস, দু একটা উদাহরণ দেখি আমরা। আচ্ছা স্যার, একটা বুঝতে পারিনি অমিত। আচ্ছা দেখো, বাস্তবিক কোথায় তুমি ব্যবহার করবা, একটা হচ্ছে ক্যালকুলেটর, দেখো এই যে নিশ্চয়ই তোমার ক্যালকুলেটর ছবি দেখতে পাচ্ছ এখানে। তুমি অনলাইন যে ক্যালকুলেটর লিখে সার্চ করো, যত ধরনের সফটওয়্যার আছে, জেনারেল ক্যালকুলেটর বলো আর সায়েন্টিফিক ক্যালকুলেটর বলো, ঠিক আছে। হিসাব নিকেশের ক্ষেত্রে ফাংশন কেন আর কোথায় আর কেন ইউজ করা হয়, ও আচ্ছা আচ্ছা, ফাংশন ফাংশন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা, মানে পাওয়ারফুল একটা জিনিস। হ্যাঁ, সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফাংশনটা একটা পাওয়ারফুল একটা জিনিস। ফাংশন মানে দুই ধরনের হয়ে থাকে, তোদের বলেছিলাম, এটা আরেকবার বলি। একটা হচ্ছে বিল্ড ইন ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। হ্যাঁ, তো আমরা যেমন ভেরিয়েবলের মাধ্যমে কি করতে পারি, একটা একটা করে দেখাচ্ছে মানগুলো ধারণ করতে পারি, একটা একটা করে সব কিছু তথ্যগুলো আমি জমা করতে পারি, স্টোর করতে পারি। কিন্তু ফাংশনের মাধ্যমে হয় কি, একটা জিনিস সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ, একটা জিনিস সাজিয়ে গুছিয়ে একত্রে মানে একটা শক্তিশালী জিনিস তৈরি করা যায়। হ্যাঁ, মনে করো যে ফাংশনটা কি একটু সহজ ভাষায় বোঝাই তোমাদের। মনে করো আমি রোবট, জাস্ট আমি রোবট, ঠিক আছে। আমার হাতটা নড়ছে, হাতে যে কাজটা করছে, হাতের পুরো কাজটা একটা ফাংশন, বুঝো কিন্তু। আমি যে পায়ে চলছি, এই পায়ে যে লোকোমোশন, স্থানান্তর, এটা একটা ফাংশন। রোবটে মনে করো চোখে দেখছে, দেখার জন্য একটা ফাংশন তাকে লিখতে হয়েছে। রোবট যে কানে শুনছে, সেই রোবটটা যে কানে শুনছে, এ যে একটা ফাংশন লিখতে হয়েছে। হ্যাঁ, রোবটটা যে কথা বলতে, তার একটা ফাংশন লিখতে হয়েছে। এরকম একটা একটা ফাংশন হচ্ছে এক একটা কাজ মনে করো, তুমি একটা পুরো একটা কাজকে একটা ফাংশনের মধ্যে ইনক্লুড করতে পারবে, যে ওই ফাংশনটা ওই কাজই করবে। হ্যাঁ, এই হলো বিষয়। নেক্সট টাইম এটা জিনিস বুঝতে পারবে। তো এর কিছু ইউজার ডিফাইন ফাংশন আছে, কিছু বিল্ড ইন ফাংশন। মানে বিল্ড ইন ফাংশনটা হচ্ছে আগে থেকে তৈরি করে রেখেছে, ওই প্রোগ্রামিং জাস্ট তুমি কল করলে কাজ করবে, তোমাকে তৈরি করতে হবে না। যেমন ডেট একটা ফাংশন বলেছিলাম, যে আমি এখানে ডেট লিখছি, তোমাকে দেখিয়েছিলাম যে আমি এখানে গিয়ে সব কেটে দিলাম আমি। হ্যাঁ, আমরা লিখছি ডেট, এটা একটা আগে থেকেই তৈরি করা আছে। কি ফাংশন এটা, ইউজার ডিফাইন ফাংশন। আমি জাস্ট এখানে কি লিখলাম, এখানে গেলে ওয়াই দিলাম আমি, ওয়াই ওয়াই, তিনটা ওয়াই দিলাম। হ্যাঁ, এবার আমি এখানে গিয়ে রিলোড করলাম, সরি এখানে ইকো করতে হবে। এই যে ফাংশন দেখতেছো এখানে ডেট নামের ফাংশনটা আগে থেকে তৈরি করা আছে, জাস্ট তুমি ওয়াই কল করবা, এখানে জাস্ট একটা ওয়াই কল করি, তারপর দেখাচ্ছি। এবার রিলোড করলাম, দেখো 21 দেখাচ্ছে না, মানে 2021 সাল। ওয়াই মানে কি ইয়ার, আমি এখানে আরেকটা ওয়াই দিই, আচ্ছা আচ্ছা একটা এম দিলাম মনে করো, হ্যাঁ, একটা ওয়াই দিলাম, একটা ডি দিলাম। ডি এম, ডি মানে ডে, এম মানে মান,
ওয়াই মানে ইয়ার, বছর। এখন আমি এখানে কি রিলোড করলাম, এই দেখো 20/1/2021, হ্যাঁ মানে আজকে কয় তারিখ, 20 তারিখ না, এই যে চলেছে ডে মানে দিন, আজকে 20 তারিখ 1 মাস মানে জানুয়ারি মাসের 2021 সাল চলে আসছে অটোমেটিক্যালি, ঠিক আছে। এইটা আগে থেকে ডিফাইন করছে, ইউজার ডিফাইন ফাংশন বলছে এটা, মানে এটা বলছে যে সরি বিল্ট ইন ফাংশন বলছে, আগে থেকে তৈরি করা আছে। আর আমরা যে ফাংশনটা তৈরি করলাম এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, মানে আমি ফাংশনটা কি কাজ করবে এটা আমি নিজে তৈরি করতেছি ফাংশনটা, এই হলো বিষয়। তো ফাংশন দ্বারা এই ধরনের কাজ করা হয়। ওকে, চলো আমাদের মেইন কাজ চলে যাই। এই যে ক্যালকুলেটর যে তৈরি করতেছে মনে করো, এক্ষেত্রে তোমাদের এই যে অপারেটরগুলো কাজে লাগবে, পিএইচপি অ্যারিথমেটিক অপারেটরস। আমি যে অনলাইন তুমি সার্চ দাও এখানে গিয়ে যে অনলাইন ক্যালকুলেটর সার্চ দিলাম ইন্টার লিখে, হ্যাঁ এখন দেখো চলে আসছে এই যে এটা দেখতে পাচ্ছ ক্যালকুলেটর চলে আসছে, হ্যাঁ তো এই যে ক্যালকুলেটর চলে আসছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই ক্যালকুলেটরগুলো এরকম ক্যালকুলেটর তোমরা যে ক্যালকুলেটর ব্যবহার করো, হ্যাঁ এখানে প্রোগ্রাম ইনপুট করা আছে। এই প্রোগ্রামের জন্য কি আছে এখানে, এই প্রোগ্রামের জন্য এখানে ব্যবহার করা আছে কি, এই যে এই অপারেটরসগুলো ব্যবহার করা আছে। কি অপারেটরসগুলো, এই যে অ্যারিথমেটিক অপারেটরগুলো বা অন্য অপারেটরগুলো ব্যবহার করা আছে, ঠিক আছে। এরকম কাজগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, হ্যাঁ তো আরো অনেক বিষয় আছে এগুলো বাস্তবজনিত ব্যবহার করছি আমরা যে দরকার হবে। যেমন মনে করো এই যে আমি একটু ছোট করে দিই তাহলে ভালো দেখতে পাবো, মানে এই যে পাসওয়ার্ড, বাস্তব জীবনে কি ব্যবহার করো, পাসওয়ার্ড ব্যবহার করো, নিউ পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, দুটো পাসওয়ার্ড মিল করতে হবে। এই ক্ষেত্রে কিছু অপারেটরের কাজ আছে, যে দুটো ম্যাচিং না হওয়া পর্যন্ত কি হবে না, এটা সাবমিট হবে না, দেখা যায় নট ম্যাচ দেখাবে, ঠিক আছে। এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডিরেক্টলি হচ্ছে এসব ক্ষেত্রে তোর এটা ব্যবহার করা হয়। তো চলো আমরা শুরু করি, এটা দেখি, হ্যাঁ ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো প্রথম আমরা দেখব আচ্ছা কনস্ট্যান্ট দেখলাম, অপারেটরস প্রথম আমরা দেখব হচ্ছে পিএইচপি অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটরস মানে হচ্ছে গাণিতিক অপারেটরস, হ্যাঁ যেমন হচ্ছে যে কি কি বিষয় আছে দেখো, এই যে অ্যাডিশন যোগ, সাবট্রাকশন বিয়োগ, মাল্টিপ্লিকেশন গুণ, তারপরে ডিভিশন ভাগ, মডুলাস, হ্যাঁ যেটা ভাগশেষ নির্ণয় করা হয়ে থাকে। এরকম আরও কিছু বিষয় আছে, দেখা যাচ্ছে অ্যাডিশন যোগের ক্ষেত্রে, সাবট্রাকশন বিয়োগের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশন গুণের ক্ষেত্রে, ডিভিশন ভাগের ক্ষেত্রে, মডুলাস ভাগশেষ নির্ণয়ের ক্ষেত্রে, এবং এক্সপোনেনশিয়েশন মানে হচ্ছে তোমার এটা পাওয়ারের ক্ষেত্রে, আমরা পাওয়ার ব্যবহার করি, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। চলো আমরা বাস্তব একটু প্রয়োগ করে দেখি, ঠিক আছে। প্রথম এডিশন গুণের যোগের ক্ষেত্রে দেখি, তোমরা এগুলো শিখেছি অলরেডি, দেখিয়েছি। ধরো আমি এখানে যদি কি করি, একটা ভেরিয়েবল ধরি, ভেরিয়েবল এক্স ধরলাম, সরি ইকুয়াল টু 5 নিলাম, আর ভেরিয়েবল ওয়াই ধরলাম, ইকুয়াল টু ধরলাম এখানে 10, ঠিক আছে। এখানে 10 ধরি, তোমাদের পরবর্তী এগুলো বুঝতে সুবিধা হবে, আর যেগুলো আছে এখানে 5 ধরলাম। আচ্ছা তাহলে ভেরিয়েবল এক্স ধরলাম আর ভেরিয়েবল ওয়াই ধরলাম, এটা তাহলে আমি এখানে ইকো করি, ইকো ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই, ঠিক আছে। তা যোগ করার ক্ষেত্রে ব্যবহার করতেছি, এটাকে বলা হয় অ্যাডিশন, হ্যাঁ যোগ, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেটর এক ধরনের। আমি চল দেখি যে যোগ হচ্ছে কিনা, রিলোড করলাম, এই দেখ 15 চলে আসছে, অর্থাৎ এখানে 10 যোগ হয়েছে। আমি এই যে মান ধারণ করেছি কিন্তু পাত্রের মতো, ভেরিয়েবল এক্স পাত্র, ভেরিয়েবল ওয়াই পাত্র, তাহলে এটা 10 ধারণ করতেছে, এটা 5 ধারণ করতেছে, তাহলে এক্স এবং ওয়াই যোগ করলে কি হচ্ছে
অটোমেটিক্যালি 10 আর 5 যোগ হয়ে 15 হচ্ছে। এর কিন্তু বাস্তবে কোথায় হয় না, এইচটিএমএল হয় না, কিন্তু যেটা ডাইনামিক্যালি হচ্ছে এখানে। আবার বিয়োগের ক্ষেত্রে কি হবে দেখো, সাবট্রাকশনের ক্ষেত্রে দেখো ডিফারেন্স অফ এক্স এন্ড ওয়াই, খালি মাঝখানে এখানে মাইনাস দিয়ে দাও, মাইনাস দিলাম, সেভ করলাম, রিলোড করলাম, দেখো 5 চলে এসেছে। ঠিক আছে, 10 থেকে 5 বাদ দিলে কত থাকে, 5 থাকে। এই যদি গুণ চিহ্ন দিয়ে দাও। আচ্ছা, তোমাদের একটা বিষয় বলি, প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্টার চিহ্ন বলতে গুণের কাজ করে। আমরা যে এক্স এর মতো চিহ্ন দিই গুণের ক্ষেত্রে, এখানে তোমার কি হবে, স্টার চিহ্ন ব্যবহার করতে হবে। সে স্টার চিহ্ন হচ্ছে গুণ বোঝায়। কম্পিউটারের ক্ষেত্রে স্টার চিহ্ন মানে গুণ চিহ্ন। স্টার চিহ্ন দিলাম এক্স ও ওয়াই এর মাঝে। এবার আমি রিলোড করব, তাহলে 5 10 কত হয়, 50 চলে আসছে। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এইটা মাল্টিপ্লিকেশন। তারপর ডিভিশন, ভাগের ক্ষেত্রে দেখাই তোমাদেরকে। ভাগের ক্ষেত্রে কি, এখানে উদাহরণগুলো তোমার দেওয়া আছে, একে একে উদাহরণগুলো দিয়েছি। হ্যাঁ, চলো দেখি। এটা খুব সহজ বিষয়, একটু দেখলে পারবা, কিন্তু পরবর্তীগুলো একটু ঝামেলা আছে। এখানে 2 আছে, দেখো 2 দেখতে পাচ্ছ, 2 দেখতে পাচ্ছ। হ্যাঁ, অর্থাৎ 5 2 10। আচ্ছা, এবার তুমি মডুলাস ব্যবহার করি, এখানে দেখো কাল কি হবে। আচ্ছা, আজকে শান্ত ক্লাস আসে না নাকি? শান্তকে তো দেখছি না মনে হচ্ছে। 1 মিনিট জাস্ট। এবার আমরা দেখবো হচ্ছে এর ব্যবহার দেখবো, অর্থাৎ মডুলাসের ব্যবহার দেখবো। কোনটা, এইটা, এই যে মডুলাস, MODULUS, মডুলাস। অর্থাৎ আমরা কিন্তু এটাকে ভাগ চিহ্ন মনে করি। হ্যাঁ, বাস্তবে কিন্তু এই ভাগ চিহ্ন যেটা কিন্তু ভাগের মানে প্রোগ্রামের ক্ষেত্রে এটা ভাগের কাজ করে না, কিন্তু আমরা কিন্তু বাস্তব জীবনে তোমাদের কাছে ভাগ মনে করি এই চিহ্নটাকে, কিন্তু এটা হচ্ছে মডুলাসের কাজ করে। মডুলাস মানে হচ্ছে ভাগ শেষ, দেখো রিমাইন্ডার, অর্থাৎ ভাগ করার পর যেটা থাকে সেটা হচ্ছে ভাগ শেষ। দেখো কিভাবে এটা মনে করো, ধর আমি এখানে গিয়ে কত দিলাম, মানে 15 দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর এখানে মনে করে দিলাম আমি হচ্ছে 9 দিলাম মনে করো। আচ্ছা, এখানে 10 দিলাম, ওখানে 15, এখানে 10 দিলাম। ঠিক আছে, এখন দেখো আমি এখানে ভাগ দিই, মানে এই মডুলাস ব্যবহার করি, এটা ভাগ চিহ্ন না কিন্তু মডুলাস চিহ্ন। ঠিক আছে, এটা দিয়ে ব্যবহার করলাম। এবার সেভ করলাম, সেভ করে রিলোড যদি করি, এখন দেখো কত আসে, এখানে 5 আসছে। কি আর 5 আসছে তোমাকে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। আমি এখানে গিয়ে পেইন্টে যাই, ধরো আমি পেইন্টে গেলাম, পেইন্ট ওপেন করলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে ধরো কি করছি আমি, 15 কি আমি কি এখানে কত ভাগ দিচ্ছি, 10 দিয়ে, সরি এখানে 10 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে 10 15 তে কয়বার যাই, একবার যাই। এখানে 10 লিখে দিলাম, নিচে কত থাকে, নিচে এখানে 5 থাকে, তাই না? তাহলে ভাগশেষ কত আছে, এখানে 5 আছে না? এটা হচ্ছে মডুলাস, এটা হচ্ছে মডুলাস। ঠিক আছে, এটা হচ্ছে মডুলাস, বুঝতে পারলা কি? আর এখানে যদি সমান সমান তাহলে কি হতো, মনে করো এখানে গিয়ে আমি এখানে 3 দিলাম, ওয়াই মানটা 3 দিলাম, তাহলে 3 5 15, সরি এখানে 3 দিলাম, তাহলে কি হতো, এখানে দেখো 3 দিলে যেটা হবে সেটা হচ্ছে এখানে দেখো, এখানে যদি 3 ব্যবহার করি,
তাহলে কি হবে, এখানে 15 3 দিয়ে ভাগ দেব। তুমি জানো এখানে যে সিম্পলি 15 3 দিয়ে ভাগ দিলে কত আসবে, 3 5 15, 5 দিলাম, এখানে 15 হয়ে গেল। লাস্টে আমরা এখানে ক্রস চিহ্ন দিই, তাই না, ক্রস বা জিরো দিই আমরা, অর্থাৎ ভাগশেষ কত, 0। 3 15 মধ্যে কয়বার যায়, 5 বার যায়, 3 5 15, তাহলে মিলে গেল এখানে। তার কোনো ভাগশেষ আছে কি, নেই, তাহলে 0 আছে। তাহলে আমরা দেখি এখানে 0 আসে কিনা। এখানে 15 3, তাহলে x মডুলাস ঠিক y দিয়েছে এখানে, আর দেখো 0 আসে কিনা আমরা দেখি, এই 0 চলে আসছে, মানে ভাগশেষ কত, 0। আচ্ছা লাস্টে আমাদের কি আছে, আরেকটা লাস্ট আছে এক্সপোনেনশিয়েশন আছে, ঠিক আছে, যেটা আমাদের পাওয়ারের কাজ করে। যদি পাওয়ারের কাজ কিভাবে আমরা দেখি একটু, ঠিক আছে। মনে করো আমরা এখানে আছে 10, এখানে 3 আছে, ঠিক আছে। এবার আমি কি করলাম, এখানে স্টার চিহ্ন দিলাম, মানে এখানে এই স্টার চিহ্ন বোঝাই, ঠিক আছে, ডাবল স্টার চিহ্ন বোঝাই। তাহলে এখানে কত আসবে দেখো, ঠিক আছে, ডাবল স্টার চিহ্ন দিলাম, 1000 চলে আসছে। প্রশ্ন তো 1000 কিভাবে আসলো, হ্যাঁ, কিন্তু পাওয়ার হিসেবে কাজ করেছি। 10 এর উপর পাওয়ার মানে কত, 10 এর উপর পাওয়ার মানে এই জিনিসটা 10, তারপর কত, এখানে 3 আছে, 3 ছিল, এইটা মানে 3 বার 10, 10 গুণিতক 10 গুণিতক 10, তাহলে 10 × 100 হয়, 100 তুমি 10 দিয়ে গুণ করতে কত হবে, 1000 হবে। তাহলে এখানে 1000 শো করছে, এই যে 1000 শো করছে, হ্যাঁ। আরো সহজভাবে এখানে বুঝবো সেটা, এখানে তাহলে 3 দিলাম, এখানে 3 দিলাম, মানে 3 এর উপর 3, তাহলে কত আসবে দেখো, 27 আসছে, তাই না। অর্থাৎ এখানে কি হয়েছে, 3 এর উপর 3, 3 স্টার চিহ্ন, হ্যাঁ, এইটা এই 3, এটা মানে হচ্ছে যে 3 এর উপর 3, এটা সমান সমান কি আসবে, 3 গুণিতক 3 গুণিতক 3, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এইটা, ঠিক আছে। তাহলে 3 3 9, 9 আর এই 3, তাহলে 3 নং কত হয়, 27। বুঝতে পারলা কি, এই জিনিসটা এখানে এসেছে, এই যে 3 নং 27। তাহলে বুঝতে পারলে এই এক্সপোনেনশিয়ালটা কি, এই এক্সপোনেনশিয়ালটা হচ্ছে পাওয়ারের কাজ করে, এইটা, এই যে তাহলে তোমাদের দেখিয়ে দিলাম এটা পাওয়ারের কাজ করে, অর্থাৎ একটা পাওয়ারের মতো কাজ করে। তাহলে আমরা দেখলাম এডিশন যোগ দেখলাম, সাবট্রাকশন বিয়োগ দেখলাম, মাল্টিপ্লিকেশন গুণ দেখলাম, ডিভিশন ভাগ দেখলাম, মডুলাস, হ্যাঁ, যেটা রিমাইন্ডার ভাগশেষ দেখলাম, এবং এক্সপোনেনশিয়াল সেটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন, এটা হচ্ছে যে তোমার পাওয়ারের কাজ দেখলাম। তাহলে আমাদের এখানে প্রথম যেটা পিএইচপি অ্যারিথমেটিক অপারেটরস শেষ, এইটা, হ্যাঁ, প্রথমটা শেষ। হচ্ছে 2 নম্বর অ্যাসাইনমেন্ট অপারেটরস, চলো এটা দেখি। পিএইচপি অ্যাসাইনমেন্ট অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস মানে হচ্ছে, প্রথমে বলি অ্যাসাইন মানেটা কি, হ্যাঁ, অ্যাসাইন, এ ডাবল এস আই জি এন, এই অ্যাসাইন যে লেখা আছে এখানে, অ্যাসাইন মানে হচ্ছে অর্পণ করা, কাউকে কোনো দায়িত্ব দেওয়া, ঠিক আছে। অনলাইনে ফ্রিল্যান্সিং করতে গিয়ে প্রচুর এই কাজটা কথাটা ব্যবহার করে, অ্যাসাইন কথাটা আমরা কিন্তু বাস্তবে খুব কম ব্যবহার করি, বাট অনলাইনে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে প্রচুর ক্লায়েন্ট এবং মানে ফ্রিল্যান্সার ব্যবহার করে এটা। ক্লায়েন্ট বলে হচ্ছে ফ্রিল্যান্সারকে যে আমি আপনার কাজটাকে অর্পণ করলাম, দিলাম, হ্যাঁ, আই অ্যাসাইন ইউ দ্য টাস্ক, অ্যাসাইন মানে অর্পণ করা, কোনো কাজকে দেওয়া, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে এখানে একটা মান, মানে একজনের মান অন্যজনকে দিবে, হ্যাঁ। আরেকটা বিষয় বলি এখানে, যেটা আমি এক ক্লাসে বলেছিলাম, অপারেটরটা কি, এখানে প্লাস একটা অপারেটর, মাইনাস একটা অপারেটর, ঠিক আছে, এখানে গুণ যেটা, হ্যাঁ, ইনটু একটা অপারেটর, তারপর ভাগ চিহ্নটা একটা অপারেটর, এই সবগুলো অপারেটর বলা হচ্ছে। যিনি অপারেশন চালান তাকে বলা হয়
অপারেটর। কেন অপারেশন চালাচ্ছেন? ধরো আমি এখানে লিখলাম 3 যোগ 5, তোমরা নিচে দেখতে পাচ্ছ, আমি একবার শেয়ার করে দিই। 3 যোগ 5 ইকুয়াল কত হবে? 8 হবে। তাহলে এই 3 হচ্ছে একটা অপারেন্ড, ভালো করে বুঝো কিন্তু। 3 হচ্ছে অপারেন্ড, 5 হচ্ছে অপারেন্ড, মানে আর প্লাসটা হচ্ছে কি অপারেটর। এই 3 এবং 5 কে যোগ যোগ করার ক্ষেত্রে কে কাজ করছে? এই প্লাস চিহ্ন কাজ করছে। যেহেতু তিনি অপারেশন চালাচ্ছেন, কি অপারেশন? যোগের অপারেশন চালাচ্ছেন, তিনি যোগ করতেছেন, এজন্য এই প্লাসটা একটা অপারেটর। আর যারা অপারেশনে অংশগ্রহণ করতেছে, হ্যাঁ 5 এবং 3, তাদেরকে বলা হয় অপারেন্ড। এই টার্মগুলো তো মনে রাখতে হবে, তাহলে যখনই কোনো সমস্যায় পড়বি অনলাইনে এই অপারেন্ড অপারেটর লিখে সার্চ করলে খুব সহজে পেয়ে যাবে। তা তুমি নামই জানো না, তাহলে সার্চ করতে পারবা কি গুগলে সঠিক কিওয়ার্ড দ্বারা সার্চ না করতে পারলে তুমি তো পাবা না, সঠিক রেজাল্ট পাবা না। আর ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে তোমাকে হেল্প নিতেই হবে গুগলের। যে অনলাইনে সার্চ করে মানে সমস্যার সমাধান করতে পারবে না, সে কিন্তু কখনো ফ্রিল্যান্সিং করতে পারবে না বা প্রোগ্রামিং করতে পারবে না। কারণ প্রত্যেকটা প্রোগ্রামে কী করতে সার্চ করতে হয় এবং সঠিক কিওয়ার্ড দ্বারা সার্চ করে জানতে হবে তোমাকে। এবং জানতে হবে কী লিখে সার্চ করবা। তাহলে এখানে দেখাচ্ছে এই 3 একটা অপারেন্ট, 5 একটা অপারেন্ট, আর এখানে প্লাস যে চিহ্ন ছিল এটা অপারেটর, মাইনাস একটা অপারেটর, হ্যাঁ এখানে ইনটু একটা অপারেটর। এখন দেখো আমরা এখন দেখব কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অপারেটরের কাজ হচ্ছে অ্যাসাইন করা। প্রথমে দেখি, প্রথম যে অপারেটর দেখি সেটা হচ্ছে এইটা, x ইজিক্যাল টু y, অর্থাৎ সমান সমান, এই যে সমান সমান চিহ্নটা, হ্যাঁ x ইজিক্যাল টু y। এখন আমি মনে করো প্রথমে সমান সমান ভাগ দেখি, এটা অ্যাসাইনমেন্ট এক ধরনের অপারেটর, শুধু সমান সমান। আমি এখানে আসলাম, এসে এখানে লিখলাম x ইজিক্যাল টু, লিখলাম এখানে 25, x এর মান ধরলাম কত 25। আচ্ছা এখানে ধরলাম ভেরিয়েবল x ইজিক্যাল টু ভেরিয়েবল y, ভালো করে বোঝো কিন্তু। আচ্ছা এখানে বলে দিলাম যে x ইজিক্যাল টু কত 25, এবং x এর যে মান কাকে দিলাম আমি, y কে অর্পণ করলাম, y কে দিয়ে দিলাম আমি, যে ভাই আমি তো x, আমি ইজিক্যাল টু তুমি, মানে আমার মান 25, মানে তোমার মানও কত 25, আমার এই 25 কি করলাম তোমাকে দিয়ে দিলাম। তাহলে x এর মতো 25 ধরে নিয়েছি, বললাম x ইজিক্যাল টু ভেরিয়েবল x ইকুয়াল টু ভেরিয়েবল y, মানে ভেরিয়েবল x এর মান y এর মধ্যে দিয়ে দিলাম। এখন যদি আমি y কি করি তাহলে কি হবে দেখো, যে ভেরিয়েবল y কি করি, ইকো ভেরিয়েবল y, তাহলে কি আসবে দেখো, আমি এখানে কি রিলোড করলাম। আচ্ছা আনডিফাইন্ড ভেরিয়েবল y দেখাচ্ছে এখানে, মানে y দেখাচ্ছে, এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। এখানে যে মানটা আছে, ঠিক আছে, আর সহজভাবে দেখি এটা, আচ্ছা উল্টা করে লিখি এখানে, কারণ ভেরিয়েবল এখানে y লিখে বললাম যে ভেরিয়েবল y ইজ ইকুয়াল টু ভেরিয়েবল x, ঠিক আছে। এখন দেখো এটা আনডিফাইন্ড আর দেখাবে না, কেন দেখাবে না, আমাদের ভেরিয়েবল y তো ধরেই নাই, না ধরে যদি ওকে অ্যাসাইন করি তাহলে হবে কি, হবে না। এখানে ভেরিয়েবল x ধরা আছে আগে থেকেই, যে ভেরিয়েবল x এর একটা মান ধরেছি, হ্যাঁ এটা উল্টা হয়ে গেছে ওখানে আমার, হ্যাঁ এখানে ভেরিয়েবল y ইজ ইকুয়াল টু ভেরিয়েবল x ধরলাম, মানে আগে তো ভেরিয়েবল y ছিল না, ডিরেক্টলি বলেছি ভেরিয়েবল x ইকুয়াল টু ভেরিয়েবল y, তাহলে ভেরিয়েবল y টা আসলে কোথায় থেকে, তাই না, তখন আনডিফাইন্ড বলে, আগে থেকে ডিফাইন না করলে সেটা আনডিফাইন্ড দেখাবে। এখন ঠিক দেখো, দেখো আমি যে বলি ইকো ভেরিয়েবল y, এখন থেকে চলে আসবে, রিলোড করলাম, এই চলে আসে 25, মানে আমরা কি হয়েছে অটোমেটিক্যালি x এর মান যে 25 এটা y এর মধ্যে পেয়ে গেছি, এজন্য এখানে ইকো করলাম y চলে আসলো। এটা হচ্ছে সমান সমানের কাজ, ঠিক আছে, ইকুয়াল যেটা। তারপরটা আমরা যাই, তারপরটা হচ্ছে অ্যাডিশন, যোগের ক্ষেত্রে, হ্যাঁ যোগের ক্ষেত্রে আমরা দেখি
আচ্ছা, আমরা যোগের ক্ষেত্রে এইভাবে করতে পারি। দেখো, ধরো এক্স ইজ ইকাল টু ধরলাম 20, এখানে যদি এক্স এর 8টা মান নির্ধারণ করি এভাবে যে ভেরিয়েবল এক্স এখানে প্লাস, হ্যাঁ, ইকুয়াল 100, এখন ইকো করি এক্স, এক্স ইকো ভেরিয়েবল এক্স, এখন তো পূর্বে যোগ করে দেখাবে। আগে এক্স এর মান কত ছিল 20, এখানে প্লাস চিহ্ন দিয়ে কি করলাম, এটা আর একটা আমি এক্স এর মান ধরলাম, এটা হ্যাঁ, আর এক্স এর মান 100 ধরলাম, তাহলে 100 120 কত হয়, এক্স ইকুয়ালেন্ট 120 দেখাবে। দেখো, এর একজন অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়, এই যে 120, বুঝতে পারলা কি? এখানে এদের সাথে যোগ করছি, কি আরো কি করছি, এটা যোগ করছি, 100 যোগ করছি, তাহলে 100 120 হলে 100 হয়ে গেল, এক্স ইকুয়াল করলে এটা দেখাচ্ছে। কিন্তু ওয়াই এর ক্ষেত্রে যদি আমি দেখাই এটা, তাহলে কি হবে দেখো, যদি ওয়াই এর ক্ষেত্রে এটা হয় তাহলে কি হবে, দেখো যেটা বলছিলাম, যেখানে ওয়াই যেগুলো ধরি, এখানে ভেরিয়েবল ওয়াই ইজ ইকাল টু ধরলাম 100, ভেরিয়েবল এক্স ইজ ইকাল টু 20 আর ভেরিয়েবল ইজ ইকাল টু 100। এখন ধরো এখানে আমি কি করি, এখানে ভেরিয়েবল এক্স প্লাস প্লাস ইজ ইকাল টু ভেরিয়েবল ওয়াই, ঠিক আছে, এবার ইকো এক্স, ইকো এক্স ভেরিয়েবল এক্স। এখন দেখো কত আসে, দেখো পরিবর্তন আছে নাই, অর্থাৎ এখানে দেখো ভালো করে বুঝিয়ে তোমাদের, এক্স এর মান 20, ওয়াই এর মান কত 100, এক্স এর মান আগে কত, আগে থেকে কত আছে 20 আছে, এবং এক্স এর আরেকটা মান ওয়াই এর মান 100, এক্স কে দিয়ে দিলাম আমি, অর্পণ করে দিলাম এখানে, ঠিক আছে, মানে এক্স কে, এক্স এর মানকে ওয়াই এর মান সাথে যোগ করে দিলাম এখানে, অ্যাসাইন করলাম, ঠিক আছে। যদি এক্স যদি ইকো করি তাহলে কি অটোমেটিক্যালি ওয়াই এর মান সহ সে শো করছে, 20 আর 100 ইকুয়াল টু 120, এই যে 120। নিজেই বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। এইভাবে দেখাচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি। হ্যাঁ, ধরো এখানে যদি আমি কি করি, এখানে যোগ মাইনাস বসিয়ে দিই, তাহলে কি হবে দেখো, মাইনাস বসিয়ে দিলাম, তাহলে কি হবে অটোমেটিক্যালি এটা বাদ দিয়ে দেখাবে, এই যে -80 দেখাচ্ছে। যদি গুণ চিহ্ন দিই, স্টার চিহ্ন, গুণ চিহ্ন দিলাম এখানে, ঠিক আছে, তাহলে কি হবে, এই দেখো 2000 দেখাচ্ছে, ঠিক আছে। এখানে ভাগ চিহ্ন দিলে, ভাগ চিহ্ন দিলে কি হবে, এই যে 0.2 দেখাচ্ছে, মানে ও একই হবে, অর্থাৎ আমি যোগ করলে তো আমি যোগ করছি, সেটির সাথে যোগ করছি 100, আর যখন এক্স ওয়াই আমরা এই কথা এতে এইভাবে লিখতে পারি, এই যে লিখছি না এখানে, এখানে যোগ চিহ্ন দিলাম না, ভালো করে দেখো, আমি এইভাবে লিখেছি, আর আমি এইভাবে লিখতে পারি, আর আমি এইভাবে লিখতে পারি, হ্যাঁ, ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই, ভেরিয়েবল ওয়াই, মানে এই কথাটাকে আমি এই সংক্ষেপে এইভাবে লিখতে পারি ডিরেক্টলি, অর্থাৎ এক্স এবং ওয়াই মানকে যোগ করছি, অথবা বিয়োগ করছি, অথবা ভাগ করছি, এগুলো করছি, বুঝতে পারো না, এইভাবে লিখতে পারি, এক্স ইজ ইকাল টু ভেরিয়েবল এক্স ইজ ইকাল টু ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই, এই কথাটা লিখছি এইভাবে।